কখনোই ভারতের দাদাগিরি বাংলাদেশের কোনো জনগণ মেনে নিবে না। এখন কোনো উপদেষ্টা, কোনো মন্ত্রী যদি সেখানে গিয়ে সফট কথা বলেন বা আবার সেই দাদাগিরির সুযোগ দেন, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশটিকে অন্য কোনো দেশের করায়ত্তে থাকুক, অন্য কোনো দেশের অধীনস্থ থাকুক, অন্য কোনো আমাদের প্রধানমন্ত্রী অন্য দেশের মুখ্যমন্ত্রী হিসেবে থাকুক, এটা বাংলাদেশের মানুষ আর কখনোই গ্রহণ করবে না। যে একটা কথা আছে না, ঘুঘু তুমি বারবার এসে খেয়ে যাও ধান, এইবার বধিব তোমার, এরকম একটা ছন্দ আছে। তো ভারত বারবার যদি চেষ্টা করে বাংলাদেশের মানুষকে দাবিয়ে বাংলাদেশের মানুষের কষ্টে অর্জিত টাকা, রক্ত তারা শোষণ করবে, সেটা আর হতে দেওয়া হবে না। আজকে তরুণ সমাজে জেগেছে, আজকে তরুণ সমাজ ইতিহাস জানে, অতীত জানে, বর্তমান জানে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে। তো সুতরাং আজকে এই আমাদের অজিত দোভাল এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমি যতটুকু জানি আমাদের যে যাই বলুক, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যথেষ্ট চৌকস এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার চেয়ে ওনার কথাবার্তা, চাল চলন, গেস্টার, পোস্টার অনেক বেটার বলে আমি মনে করি। আমি জানি না কর্নেল ফেরদৌস হয়তো এই ব্যাপারে বলবে যে বর্তমানে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে, উনি কি ফিট ফর বাংলাদেশ? উনি কি যোগ্য পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা বাংলাদেশের জন্য? ওনার তো লজ্জা হওয়া উচিত যে আজকে খলিলুর রহমানকে গিয়ে ওখানে কথা বলতে হয়। এবং আমি বিশ্বাস করি অত্যন্ত সোবার ভাবে, অত্যন্ত কৌশলী ভাবে হয়তো খলিলুর রহমান বলেছেন যেন একটা ব্যক্তির জন্যে, একটা পরিবারের জন্যে, একটা গোষ্ঠীর জন্যে আপনারা বাংলাদেশের পুরো বাঙালি জাতিকে শত্রু বানাতে পারেন না। তাদেরকে নিপীড়ন করা বা তাদের স্বাধিকার নষ্ট করার কোনো অধিকার আপনাদের থাকবে না। আমি মনে করি ভুল রাজনীতি, কোট, ভুল রাজনীতির জন্য পৃথিবীতে অনেক দেশ ধ্বংস হয়েছে। ভুল রাজনীতির জন্য অনেক তার নেতৃত্ব হারিয়েছে। ভুল রাজনীতির জন্য অনেক বড় দল নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এই ভুল রাজনীতির জন্যই দেশের মানুষ, দেশের সরকার, দেশের প্রশাসন এবং সকল ক্ষেত্রেই তারা সাফার করেছে। বাংলাদেশ জেগে উঠেছে। বাংলাদেশ তরুণ সমাজের মাধ্যমে যে বিপ্লব 5 অগাস্টে যে বিজয় আমরা ছিনিয়ে এনেছি, সেই যুদ্ধ হয়তো শেষ হয়নি, কিন্তু যুদ্ধ বা মুক্ত হওয়ার যে স্পৃহা, জিহাদ বাংলাদেশে শুরু হয়েছে, একে কেউ দমন করতে পারবে বলে আমি মেজর আফসারি বিশ্বাস করি না। আমি আমার দল এবং জোটের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি জনগণ, প্রতিটি ভোটারকে আমি বলতে চাই যে আগামী নির্বাচনটা শুধুমাত্র একটা রিজিম পরিবর্তন করার জন্য নয়। আগামী নির্বাচন হবে আমরা কি ভারতের অধীনে থাকবো কি থাকবো না। আগামী নির্বাচন হবে যে আমরা কি দালাল মুক্ত করব বাংলাদেশকে, নাকি আমরা দালালি করে ক্ষমতায় থাকব, সেই সিদ্ধান্ত হবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচন নিশ্চিত করবে যে আগামীর ভবিষ্যৎ নতুন বাংলাদেশ কি এই অথর্ব আমাদের মতো জরাজীর্ণ প্রবীণ তাদের হাতে থাকবে, না তরুণ প্রজন্মের হাতে সেই নেতৃত্ব থাকবে, তা নির্ধারণ হবে আগামী নির্বাচন। আপনি দেখুন 70-এর নির্বাচনে পাকিস্তান ভাগ হয়েছে, 73-এর নির্বাচনে বাকশাল হয়েছে, এর পরবর্তী নির্বাচনগুলোতে আমাদের মার্শাল লকে জায়েজ করা হয়েছে এবং গত 3টি নির্বাচন আমরা স্বৈরাচারের উত্থান দেখেছি। তো শুধুমাত্র একটা নির্বাচন হলেই একটা দেশের মুক্তি, শুধুমাত্র একটা নির্বাচন হলেই আমরা ভালো দিকে যাব, শুধুমাত্র একটা নির্বাচন হলেই আমরা মুক্তি পাবো, এটা বিশ্বাস করা যায় না। অতএব আগামী নির্বাচনটা হবে দেশ রক্ষার নির্বাচন। আগামী নির্বাচন হবে দেশকে কি মুক্ত করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্পৃহা রুদ্র
আমাদের এবং আবু সাইদ এবং মুগ্ধর বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো কিনা, হাজার হাজার শহীদের স্পৃহা, তাদের ভীষণ মিশন আমরা পুরা করতে পারবো কিনা, সেটা নির্ধারণের নির্বাচন আগামীতে আসছে। কিন্তু আমি একটু শঙ্কিত যে বর্তমানে যে নির্বাচন কমিশন আছে, এবং আমরা আমাদের দল থেকে, জোট থেকে বারবার বলে আসছিলাম, এই যে আজকে এটা ঘোষণা হলো তত্ত্বাবধায়ক সরকার হবে চতুর্দশ নির্বাচন থেকে, হোয়াই নট এই ত্রয়োদশ নির্বাচন থেকে? আমি তো মনে করি যদি এই ডক্টর ইউনূস সসম্মানে বিদায় নিতে চায়, তাহলে এইবারের নির্বাচনই হওয়া উচিত ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং তারা সংস্কার যতটুকু করতে পেরেছে, বিচার যতটুকু করতে পেরেছে, সেইটুকু শেষ করে তাদের বিদায় নেওয়া উচিত ছিল। কিন্তু ক্ষমতার লোভ, যে যায় লঙ্কায় সেই রাবণ হয়ে যায়। আমরা এই সরকারকেও দেখেছি যে তারা সিংহাসনে আরোহণ করে এই দেশের মানুষকে নিপীড়িত করেছে। এই দেশের মানুষের রক্ত ঘামের অর্জিত টাকা তারা লুণ্ঠন করেছে, তারা অন্যায় অত্যাচার করেছে, তারা বৈষম্যহীন সমাজ গড়ার পরিবর্তে তারা বৈষম্য তৈরি করেছে। সুতরাং পাপ কাউকে ছাড়ে না। আমি মনে করি যে ডক্টর ইউনূসের একটা ক্রেডিট বা ডিসক্রেডিট যেভাবেই নেন, মানুষ যেভাবেই নেক, একটা ডিসক্রেডিট বা ক্রেডিট আছে। সেটি হলো এই বাঙালি জাতিকে গত 1 বছর 15 মাস এই বাঙালি জাতিকে অন্ধকারে রেখেছেন। ওনারা যা ইচ্ছা তাই করেছেন। বাঙালি জাতি তাকিয়ে আছে, লন্ডন থেকে এসে কি বলেন, জাপান থেকে এসে কি বলেন, 26 তারিখে কি বলেন, অমুক তারিখের ভাষণে উনি কি বলেন, এবং আজ পর্যন্ত মানুষ সন্দেহে আছে। এবং আমি মনে করি এই অথর্ব সরকারের অধীনে যে নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনের রাতেও হয়তো মানুষ ভাববে আগামীকাল সকালে কি আমি নির্বাচনে ভোট দিতে পারবো। পুলিশকে সংস্কার করা হয়নি, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে এবং দেশ রক্ষার কাজে নিয়োজিত করার কৌশল এবং রাজনীতি বর্তমান সরকার করতে পারেনি। আসিফ নজরুল এবং তাদের গং, তারাও এই নতুন প্রজন্মকে কলুষিত করার জন্য নিয়োগ বাণিজ্য, টাকা পয়সা অর্জন এবং টেন্ডার বাণিজ্য ইত্যাদি করিয়ে, সুযোগ দিয়ে এবং ইত্যাদি করে করে যে বাংলাদেশের যে আজকে দুর্গতি তৈরি ওনারা করেছেন, আমি মনে করি ওই যে বলে না, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। বাংলাদেশের জনতায় এই সরকার এর যে অপকর্ম, এই সরকারের যে ব্যর্থতা, এটা ঐক্যমত কমিশন করা হয়েছিল, তারা ঐক্য তো করতেই পারে নাই, বরঞ্চ বৈষম্য করেছে। সুতরাং ঐক্যমত কমিশনের কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল যে আবু সাইদ মুগ্ধদের সরকারের উদ্দেশ্য, অর্থাৎ শহীদদের যে উদ্দেশ্যে তারা শহীদ হয়েছিল, বাংলাদেশের তরুণ প্রজন্ম যে আকাঙ্ক্ষা জাতিকে দেখিয়েছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের কমিশন আমরা দেখতে চেয়েছিলাম। আমাদের যে উদ্দেশ্য সেই বাস্তবায়নের জন্য কমিশন হয়নি, শিক্ষা কমিশন হয়নি, স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো কাজ হয়নি। তো এই সরকারকেও হয়তো একদিন হিসাব দিতে হবে, এবং জনগণ সেই হিসাব নেয়ার জন্য প্রস্তুত থাকবে বলে আমি আশা করি। সবাই